ভারত হচ্ছে সেই দেশ যেই দেশ মুখে বলে ধর্মনিরপেক্ষতা বা সম্প্রীতির কথা, কিন্তু ভারতে কাশ্মীর কিংবা মণিপুরে কি ধরনের অত্যাচার হয় মুসলমান আর খ্রিস্টানদের উপরে। এই ভারত এই দলিত সম্প্রদায়কে কি তারা মানুষ বলে গণ্য করে? বছরের পর বছর, দশকের পর দশক ধরে ট্রান্সশিপমেন্টের নামে সড়ক, রেল এবং নৌপথে আমরা ভারতকে অবাধে যাতায়াতের সুযোগ করে দিয়েছি। কিন্তু এই সরকার আসবার পরে আমরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছি, প্রণয় ভার্মাকে কল করতে পারছি, আমরা সারা কুককে ডেকে বলতে পারছি যে আপনারা যে রিপোর্ট পেশ করছেন সেটা সত্যের অপলাপ মাত্র। বাংলাদেশে কিন্তু এখন দুর্যোগের ঘনঘটা। কেউ যদি মনে করে থাকেন 5ই আগস্টের পরে বাংলাদেশ মুক্ত হয়েছে এবং আমরা খুব সহজ একটি সময়ে প্রবেশ করেছি, তাহলে নিশ্চয়ই আমরা ভুল করব। 5ই আগস্টের পরে পরিস্থিতি আরো অনেক বেশি ঘোলাটে হয়েছে, নানান কারণে হয়েছে। অনেক ভেস্টেড কোয়ার্টাররা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে এবং রাজনীতি থেকে রাজনীতিবিদদের দূরে সরাবার একটি গুঞ্জনও শোনা যাচ্ছে। সো এই সকল কিছুর বিবেচনায় বাংলাদেশের রাজনৈতিক যত দল আছে সকলকেই এক প্ল্যাটফর্মে আসতে হবে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের উন্নয়নের প্রশ্নে এবং দেশের গণতন্ত্রের প্রশ্নে বিদেশি যেই চক্রান্তগুলো চলছে সেটাকে রুখে দিতে হলে এক প্ল্যাটফর্মে আসতে হবে, ঐক্যমতে আসতে হবে। 2 হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে বুঝতে হবে এটি কিন্তু এখন আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়। অনেকেই এটাকে মিস ইনফরমেশন বলছেন, আমি এটাকে ডিসইনফরমেশন বলি। কারণ ওরা বুঝে শুনে ঠান্ডা মাথায়, আপনি দেখবেন ওরা বলছে এক কথা, ছবি বা পাশে ভিডিও দেখাচ্ছে অন্য আরেকটি ঘটনার। 5ই আগস্টের আগে 1.5 মাস বাংলাদেশে যেই একটা ভয়াবহ নৃশংসতা চালানো হয়েছিল সেটার ভিডিও অন করে দিয়ে কথা বলছে তারা ভিন্নভাবে। এই যে আপনি চিন্ময় সাহেবের লয়ারের কথা বলছিলেন, রামেন, যেই তিনি চিন্ময় সাহেবের আইনজীবী নন, তিনি একেবারে লয়ার আইনজীবী নন এবং একটা ফ্যাক্ট চেকার দিয়ে বের হয়েছে। তার যিনি আইনজীবী হিসেবে মামলাটি লড়ছেন তিনি শুভাশিস শর্মা। অ্যাবসলিউটলি। সো এরকম একটি দিনের আলোর মতন স্পষ্ট বিষয়কে যখন পাশের একটি দেশ অগ্রাহ্য করে এবং তারা তাদের মতন করে, যে বলে না টার্নিং আ ব্লাইন্ড আই, তারা একেবারে চোখ বন্ধ করে কান বন্ধ করে তারা এক পথে তারা যাত্রা শুরু করেছে এবং সেটি মিথ্যার পথ, সেটি তঞ্চকতার পথ, সেটি ভুল পথ, কিন্তু তারা যাচ্ছে, এটাই বাস্তব। আর 3, যেটা ভারতীয় মিডিয়ার যে সুবিধাটা আছে যেটা আমার দেশে নাই, আমি এটা কিন্তু আজকাল বারবার বলছি, ভারত তাদের গণমাধ্যম ইংরেজিতে পরিচালনা করে, ভারত তাদের টক শো ইংরেজিতে করে। সেই কারণে ভারতের একটা চ্যানেল খুব সহজেই মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে পৌঁছে যায়। আমাদের কিন্তু দেশে সেই সুবিধাটা নেই এবং বাংলাদেশ যে কত দিকে কতভাবে পিছিয়ে আছে। উন্নয়ন মানে যে কেবল ফ্লাইওভার, মেট্রো রেল নয়, এটা কিন্তু এই যে দুর্যোগ যখন আসে না, তখন আমরা হাড়ে হাড়ে টের পাই। যখন পাশের দেশ থেকে আমাদের সিইও হায়ার করে আনতে হয় জাস্ট বিকজ তাদের কমিউনিকেশন স্কিল অনেক ভালো, জাস্ট বিকজ তারা ইংরেজিতে অনেক খুব ভালোভাবে কথা বলতে পারে, আমার দেশের একটা শিক্ষিত MA পাস ছেলে সেই চাকরিটা পায় না বিকজ তার সেই দক্ষতা নাই। এবং এই দক্ষতা না থাকা যে বছরের পর বছর আমাদের শিক্ষা ব্যবস্থা, সেটা ভিন্ন আলোচনা। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে বাংলাদেশ আসলে নানান রকম ক্রাইসিসে আছে এবং জাতীয় ঐক্য ছাড়া এই ক্রাইসিস থেকে উত্তরণের এই মুহূর্তে কোনো পথ আছে বলে আমি মনে করি না। এবং আমি সরকারকে অনুরোধ করব, এই সরকার নানাভাবে কিন্তু আমাদের গর্বিত করেছে, এটুকু না বললেই নয় যে একটা সময়, সেটা খুব বেশি দিন আগের কথাও নয়, 4-5 মাস আগেই আমাদের সীমান্তে পাখির মতো মানুষ মারা হতো, আমরা মাথা নিচু করে লাশটা নিয়ে আসতাম। এটা খুব বেশি দিন আগের কথা নয় যে তিস্তার পানি নিয়ে আমার সরকার একটা শব্দ উচ্চারণ করে নাই, ফেনী নদীর পানি দিয়ে এসছে। এটা খুব বেশি দিন আগের কথা না যে ট্রান্সশিপমেন্টের নামে সড়ক, রেল এবং নৌপথে আমরা ভারতকে অবাধে যাতায়াতের সুযোগ করে দিয়েছি। কিন্তু এই সরকার আসবার পরে আমরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছি, প্রণয় ভার্মাকে কল করতে পারছি, আমরা সারা কুককে ডেকে বলতে পারছি যে আপনারা যে রিপোর্ট পেশ করছেন সেটা সত্যের অপলাপ মাত্র, সত্য না। আপনাদের কেন মনে হচ্ছে বা কেন মনে করছেন যে নির্বাচন ষড়যন্ত্র মোকাবেলা একটি অস্ত্র হতে পারে? এটি কয়েকটি কারণ আছে। এক হচ্ছে, অনেকেই মনে করতে পারে এই সরকারটির তো কোনো ম্যান্ডেট সেই অর্থে নাই যেই অর্থে বিশ্বব্যাপী আমরা ম্যান্ডেটকে বুঝে থাকি। মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি সরকার, এই সরকারের সেটি নাই। সুতরাং এই সরকারকে ডিস্টেবল করা, আনস্টেবল করা যতটা সহজ, একটা পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টকে, আমি রিপিটিং ইট এগেইন, ইলেক্টেড গভর্নমেন্টকে আনস্টেবল করাটা লিটল ডিফিকাল্ট, নাম্বার 1। নাম্বার 2, এই সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে পলিটিক্যাল ডিজাস্টার যেটাকে বলা হয়, ট্রুথ কিন্তু 2 রকম। বলা হয় যে তুমি পলিটিক্যালি ইনকারেক্ট, অনেক সত্য কথা আছে যেটা বলে ফেললে, যেমন আমি অনেক সময় বলে ফেলি, আমার বন্ধুরা আমাকে বলে তুমি পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলেছো। সো ঠিক সেরকম ভাবেই পলিটিক্যালি ইনকারেক্ট কিছু ডিসিশন আছে। অবশ্যই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো অপরাধীকেই ধরবার রাষ্ট্রের আছে, অধিকার রাষ্ট্রের আছে, কিন্তু বুঝতে হবে পরিস্থিতিটা কি। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে এত ইনস্টেবিলিটির মধ্যে আবার নতুন করে আমন্ত্রণ জানিয়ে পতাকা ইস্যুকে এত বড় করে মামলাটা করতো না। সো এগুলো হচ্ছে পলিটিক্যাল কারেক্টনেস, ইনকারেক্টনেসের ব্যাপার। পরে তার ব্যাপারে যে ব্যবস্থা নেওয়ার নেই, বাট দিস ইজ নট দ্য টাইম। একটা পলিটিক্যাল সরকার যত দ্রুত বিষয়টা বুঝে, একটা নন পলিটিক্যাল সরকার সেটা বুঝতে একটু সময় লাগে। 3 হচ্ছে, এই সরকারটি শুধু কেন্দ্রে অবস্থান করছে, এর কিন্তু রুট লেভেলে কোনো
শাখা প্রশাখা নাই, কিন্তু এক একটা বড় দলের, সেটা যে কোনো দল হতে পারে, তাদের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত লেয়ারে লেয়ারে এত নেতাকর্মী সমর্থক ভোটার আছে যে তারা কিন্তু অনেক পরিস্থিতি ওখানেই সামলে ফেলে, ওটা আর কেন্দ্র পর্যন্ত গিয়ে বড় হতেই পারে না। সো এইসব কারণে সম্ভবত বলা হয়েছে যে নির্বাচনটা আসলে অনেক সমস্যার একটি সমাধান। আর 4 নাম্বার, যেটা বিশ্বের যে কোনো দেশ স্বচ্ছন্দ বোধ করে একটি নির্বাচিত এবং তারা জানে এই সরকারের মেয়াদ এই পর্যন্ত, এরপরে আরেকটি ভোট হবে, হয়তো এ আসবে কিংবা অন্য কোনো দল আসবে। সো এরকম একটি নির্বাচিত সরকারের জনভিত্তিটা খুব মজবুত হয়, তার সঙ্গে ডিল করতে ব্যবসায়ীরা এবং বিদেশিরা দুই পক্ষই স্বচ্ছন্দ বোধ করে। সো দেশের ইকোনমি বলেন কিংবা পলিটিক্যাল সিচুয়েশন বলেন, দুটোই আরেকটু ভালো অবস্থায় যায়। আমি আমার বক্তব্য শেষ করে আসলে বুঝতে আপনি আমার দিকে তাকাচ্ছেন, একটা কথা না বললেই না, ভারত নিজেকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ দাবি করে। আজকে আমার একজন সহ আলোচকও এই দাবিটি করছিলেন, সঠিকভাবেই তাই। কিন্তু ভারত কেন যেন খুব মজার, ভেরি ইন্টারেস্টিংলি, তার আশপাশের দেশে গণতন্ত্র থাকুক বা তার দেশের মানুষ দেশের প্রতিনিধি নির্বাচন করুক একেবারে অবাধ নিরপেক্ষভাবে, সেটা ভারতের খুব একটা পছন্দ হয় না। তারা চায় তারা যাকে পছন্দ করে সেই মানুষটি আরেক তার পাশের দেশে প্রধান হিসেবে থাকবে। সে কারণে বাংলাদেশে 14, 18 এবং 24 ইলেকশন হতে পেরেছে। এখন যে জায়গাটাতে সমস্যা হয়েছে সেটা হচ্ছে ভারত পিপল টু পিপল বা স্টেট টু স্টেট রিলেশনে কখনো জড়িয়ে দেয় না বাংলাদেশের ব্যাপারে, তারা তাদের সকল ডিম এক ঝুড়িতে রেখেছে। এখন বাংলাদেশের মানুষ হাসিনাকে যেরকম অপছন্দ করে, তার বিষয়ে যেরকম ক্ষোভ আছে এই দেশের মানুষের, একই ক্ষোভ, একই অপছন্দ, একই ঘৃণা ভারতের উপরও গিয়ে বর্তাচ্ছে। ভারতকেও বুঝতে হবে যে 18-20 কোটি একটা মানুষের দেশে মেজরিটিকে ভারতের ব্যাপারে ক্ষুব্ধ করে ভারতও কিন্তু খুব শান্তিতে থাকতে পারবে না। এই সহজ ইকুয়েশন ভারতকেও বুঝতে হবে। আর ভারত হচ্ছে সেই দেশ, যেই দেশ মুখে বলে ধর্মনিরপেক্ষতা বা সম্প্রীতির কথা, কিন্তু ভারতে এই কাশ্মীর কিংবা মণিপুরে কি ধরনের অত্যাচার হয় মুসলমান আর খ্রিস্টানদের উপরে, এই ভারতে এই দলিত সম্প্রদায়কে কি তারা মানুষ বলে গণ্য করে বছরের পর বছর, দশকের পর দশক ধরে? এই ভারতে কি আমরা দেখি না যে গরুর মাংস রাখবার অপরাধে কিভাবে মুসলমানকে পিটিয়ে মারা হয়েছে? সো ভারতের বোধহয় নিজের চেহারাটাও একটু আয়নায় দেখা উচিত।